বাংলাদেশের রাজনীতি একটি নতুন সময়ের মুখোমুখি দাঁড়িয়ে। 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর থেকে তা বাস্তবায়নের পথ নিয়ে দলগুলোর অবস্থানের ভিন্নতার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উদ্যোগ নিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন এবং গতকাল বৈঠক করেন জামায়াত ইসলামী ও এনসিপির প্রতিনিধি দলের সাথে। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বর্তমান নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভাবনা, দেশের পরিস্থিতি, নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান, এসব নিয়ে আমরা আজ আলোচনা করব আমাদের আজকের আয়োজনে। সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM প্রেজেন্স মিট দ্য পিপল অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শান্তা শার্লিন। আজ আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও thepeoplebd.com এর সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমাদের আজকের অনুষ্ঠানে বেশ কিছু শিক্ষার্থী উপস্থিত রয়েছেন। আপনাদের সবাইকেও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আয়োজনটি আমরা শুরু করছি আলোচনা প্রথমে মঙ্গলবারের বৈঠকটি নিয়ে। শুরুতেই ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে জানতে চাই যে মঙ্গলবারের বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে নেতৃত্বে ছিলেন প্রতিনিধি দলের, তিনি বলেছেন প্রধান উপদেষ্টাকে যে অন্তর্বর্তী সরকারকে তারা তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেখতে চায় এবং সেই সাথে আরও কিছু রাজনৈতিক কনসার্ন তারা দেখিয়েছেন। এই রাজনৈতিক কনসার্নগুলোর সাথে সাথে তারা এটিও বলেছেন যে অন্তর্বর্তী সরকার যেন নিরপেক্ষভাবে আগামী নির্বাচন পরিচালনা করতে পারে এবং সেই জায়গাটা স্পষ্টতা রাখার আশা তারা দাবি করেছেন। আপনি কি বলতে পারবেন যে আপনাদের দলের অবস্থানটা এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, যে আপনারা কি বলতে চাচ্ছেন যে এখন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ অবস্থানে নেই? ধন্যবাদ আপনাকে। একটা নির্বাচন করার জন্য সবার কাছে গ্রহণযোগ্য একটা পরিবেশ লাগে। ইংরেজিতে যদি আমরা বলি একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট লাগে। কন্ডিউসিভ এনভায়রনমেন্টটা কি? যে পার্টিসিপেটরি পলিটিক্যাল পার্টিসগুলো যেন অনুভব করে যে তারা প্রশাসন, সরকার, আইন প্রয়োগকারী সংস্থা যারা নির্বাচনের দায়িত্বে থাকেন তারা খুব নিরপেক্ষভাবে দায়িত্বটি পালন করছেন। যারা ভোটার হবেন তারা সকল প্রকার ভয় ভীতির ঊর্ধ্বে উঠে তারা যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারেন। এখন কথা হচ্ছে কি যে যখন অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে, প্রফেসর মোহাম্মদ ইউনূস যিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, আমি আমাদের ছাত্র বন্ধুদের উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে ইংরেজি পত্রিকা নিউ এজের সম্পাদকের সাথে তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউতে তিনি একটা প্রশ্নের উত্তরে বলেছিলেন যে খুব তড়িঘড়ি করে অনেকটা বিনা প্রস্তুতিতে তিনি তার সরকার গঠন করেছেন। অর্থাৎ তার অ্যাডভাইজারি কাউন্সিলে যাদেরকে অ্যাডভাইজার হিসেবে নিয়েছেন খুব ভাবনা চিন্তার বা পরখ করার, যাচাই বাছাই করার খুব একটা সুযোগ তিনি পাননি। 5ই আগস্টে একটা ফ্যাসিস্ট সরকারের বিদায় ঘটল। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন 8 তারিখে রাতে, অর্থাৎ 5 তারিখে সরকার ছিল না, 6 তারিখে সরকার ছিল না, 7 তারিখে সরকার ছিল না, 8 তারিখে অলমোস্ট এশা নামাজের পরে, কারণ শপথ অনুষ্ঠানে আমিও ছিলাম। তো তাতে করে বোঝা যায়, এবং ইউনূস সাহেব খুব তিনি অসুস্থ ছিলেন, তার একটা চিকিৎসা চলছিল ফ্রান্সে, সেখান থেকে তিনি তড়িঘড়ি করে আসলেন, ছাত্র জনতার দাবি তার পক্ষেই ছিল, তিনি সে দায়িত্বভার গ্রহণ করলেন। ফলে ইউজুয়ালি একটা নর্মাল তত্ত্বাবধায়ক সরকার যখন দায়িত্ব নেয় তার একটা প্রস্তুতি থাকে। সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার যখন দায়িত্ব নেয় তার একটা প্রস্তুতি থাকে। যেমন আগের সংবিধানে ছিল যে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস তিনি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। ফলে যিনি ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস থাকেন, সর্বশেষ যিনি রিটায়ার্ড চিফ জাস্টিস, তিনি একটা হোমওয়ার্ক করেন যে সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে 5 বছর পরে, তারপর একটা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার হবে। সেই তত্ত্বাবধায়ক সরকারে তিনি 11 জন মানুষকে বেছে নেবেন। তখন ব্যবস্থাটা ছিল 11 জনের। তা কারা কারা হতে পারেন একটু হোমওয়ার্ক করা থাকে। এটা আমরা 3টি তত্ত্বাবধায়ক সরকারের বেলায় দেখেছি। কিন্তু ইউনূস সাহেব যখন দায়িত্ব নিলেন, তার ভাষ্য অনুযায়ী তিনি সেই ধরনের একটা হোমওয়ার্ক করার টাইম তিনি পাননি।
ফলে বলা যেতে পারে নানা জায়গা থেকে নানা সুধীজনের কাছ থেকে তিনি ইনস্ট্যান্টলি যে পরামর্শটা পেয়েছেন দেশে আসার পরপরই সবাই তো ওনাকে ফ্রান্সে রিচ করতে পারেননি ওভার টেলিফোন বা ইত্যাদিতে, কারণ নিজেও উনি হসপিটালে ছিলেন চিকিৎসাজনিত কারণে। তো ফলে তার তড়িঘড়ি করে তিনি একটা ওনার অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করেছেন, এটা উনি নিজেই বলেছেন এবং বলেছেন যে মানে এটা তখন এটা অনেক বাদ বিচার করা সম্ভব হয়নি, কিন্তু এই গভর্নমেন্টটা নিয়েই তো আলটিমেটলি প্রায় 14 মাস, মনে হয় প্রায় 14-15 মাস তো পার হয়ে গেল। কিন্তু এই গভর্নমেন্টটা যারা অ্যাডভাইজারি কাউন্সিলে আছেন অথবা প্রধান উপদেষ্টার বিশেষ সহকিছু যারা দায়িত্ব পালন করছেন, এই প্রশাসনটাকে দিয়েই তো আলটিমেটলি নির্বাচনী বৈতরণীটা পার হতে হবে। এবং নির্বাচন কিন্তু একটা ছোটোখাটো বিষয় না, কোটি কোটি মানুষ ভোট দেবে, যেটার জন্য আমি আজকে মানে নিউজ পেপার যেটা দেখলাম প্রায় 1 লক্ষ সদস্য সেনাবাহিনীর তরফ থেকে 1 লক্ষ সদস্য সেনাবাহিনীর তাদের ডেপ্লয়মেন্ট থাকবে, পুলিশের ডেপ্লয়মেন্ট থাকবে, আনসারদের ডেপ্লয়মেন্ট থাকবে। এবং গত 15 বছর ধরে রাষ্ট্রের এই সমস্ত বাহিনীগুলোকে যেভাবে অ্যাবিউজড হয়েছে, এদেরকে যেভাবে মিসইউজ করা হয়েছে, ফলে এদের অনেকের সক্ষমতা এবং নৈতিক ভিত্তি যেটা মানে মোরাল বেসটা, ফাউন্ডেশনটা, এটা অনেকটা দুর্বল হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে মানে আপনার নির্বাচন, আপনি যে প্রশ্নটি করলেন যে মানে আমরা কেন নিরপেক্ষতার কথা বলি, নিরপেক্ষতার কথা যে আমরা বলেছি শুধু তাই না, অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু বলেছে উপদেষ্টাদের কি ফোন রেকর্ড আমাদের কাছে আছে, প্রয়োজন বোধে ফোন রেকর্ড ফাঁস করে দেবো ইত্যাদি। তার মানে কিছু বিতর্কিত অবস্থায় কিছু উপদেষ্টা যে গেছেন এতে তো কোনো সন্দেহ নেই। আমার কথা হচ্ছে যদিও পলিটিক্যাল কোনো যে পার্টিটি ক্লেম করেছেন তারা অবশ্য উপদেষ্টাদের নাম প্রকাশ করেননি, কিন্তু অভিযোগটা তো আছে। সেজন্য আমাদের দলের তরফ থেকে একটা ভদ্রোচিত অ্যাপ্রোচ করা হয়েছে, সোজা কথা। আমি এবার চলে যেতে চাই নাজমুল হক প্রধানের কাছে। বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ 17 অক্টোবর জুলাই সনদে সই করেনি, তারা 31 অক্টোবর পর্যন্ত সময় পাচ্ছে। আপনারা কি সই করতে চাচ্ছেন বা এরকম কোনো চিন্তা ভাবনা রেখেছেন কিনা? একটা বিষয় হচ্ছে যে আপনাকে এটা বলার আগে একটা প্রেক্ষিত বলতে হবে। আমাদের এই দেশটার মূল সমস্যা কি, রাজনৈতিক সমস্যাটা কি? মূল সমস্যা হচ্ছে আমরা একটা ভালো ভোট করতে পারি না। আপনি দেখবেন যে ক্ষমতায় যাই সেই ভোটটাকে কলুষিত করার চেষ্টা করি ক্ষমতায় থাকার জন্য, এটা প্রতিবার হয়েছে। এবং এই ভোটের জন্য আমি আজকে বলতে বাধ্য যে বঙ্গবন্ধু বলছিল বক্তৃতার যে 54 সালে আমরা জিতছিলাম, আমাদের দেশ চালাতে দেওয়া হয়নি। 70 সালে জিতলো, দেশ যুদ্ধ হয়ে গেল। 73 সালে উনি ভালো ভোট করতে পারেন নাই। যদি হিস্ট্রি বলি 73 সালের ভোটটাও উনি ভালো ভোট করতে পারেননি, কারচুপি বাক্স তুলে এনে ডিক্লেয়ার করা হয়েছে। আমি কথাটা বললাম এই কারণে, মজার ঘটনা হচ্ছে ক্ষমতায় যেই যায় ভালো কথা বলে, ক্ষমতায় যাওয়ার পরে আর ওই কথাটা আর রাখতে চায় না। আজকে এই যে আমার বন্ধু আসাদুজ্জামান রিপন, আমরা একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি, আন্দোলন করেছি, অনেক সুন্দর কথা বললেন, তাই না? কিন্তু এই সুন্দর কথা সুন্দর থাকে না ক্ষমতায় গেলে। আজকে মাহফুজ আলম সাহেব উপদেষ্টা আছে, তথ্য উপদেষ্টা, উনি বলছেন কয় যে বিএনপি একদম তো সব ভাগ করে নিয়ে নিল ক্ষমতায়, কে ডিসি হবে, কে এসপি হবে, কে ভিসি হবে, সব তো নিয়ে নিল। এই যে সব নিয়ে নেওয়ার পরে এখন আপনি বলতেছেন যে ভোটটা নিরপেক্ষ করতে হবে, কেমনে করবে? আপনারা তো ভাগ করে নিচ্ছেন আপনারা। আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের, উইথ রেফারেন্স বলি। এই দিন বিশ্বকও হয়নি, আমাদের পার্টির ঢাকা মহানগরের সদস্য, জাতীয় কমিটির সদস্য হানিফ, মোহাম্মদ হানিফ, কামরাঙ্গীর চরে বাড়ি তাকে পুলিশ ধরে নিয়ে শুক্রবারে নামাজ পড়তে পুলিশ ডেকে নিয়ে গেছে। তা আমি জানার পর ফোন করলাম, ওসি সাহেব কেন আপনি ধরে নিয়ে গেলেন, কী হচ্ছে? কেন ওনারা অভিযোগ দিচ্ছে। কে অভিযোগ দিচ্ছে? বিএনপির লোকরা। কী অভিযোগ দিচ্ছে? ওনার ছবি পাওয়া গেছে। কিসের ছবি পাওয়া গেছে? কয় যে এই দেখেন ছবি, আমি পাঠান ছবিগুলি, কী ছবি পাওয়া গেছে? দেখা গেলো যে ক্লাবের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে ছবি পাওয়া গেছে। আমি 13 মাস পর আপনি খুঁজে বাইর করলেন এটা, কয় বিএনপির লোকরা বলছে। আমি বললেই হবে, বললে আপনি ধরবেন? তো ছবিগুলি পাঠাইছে আমার কাছে। আমি দেন ডিসি যে ওই এলাকার যে ডিসি আছে ওনাকে ফোন করছি, আমি দেখতেছি। দেখার পরে আধা ঘন্টা ফোন করলাম, কয় আমি তো কনভিন্স আমি ছবি পাওয়া গেছে, আমার ছবি তো আছে শেখ হাসিনার সঙ্গে, খালেদা জিয়া শেখ হাসিনার ছবি আছে দুজনে একসঙ্গে। ডাজ ইট মিন যে ধরবেন আপনি? কয় কী করতো, তখন কী করবো, বিএনপিটা ধরে দিছে। জাস্ট হি আটার দিস থিংস। আমি 3টা আজকে 4th নম্বর টকশোতে বলতেছি। তাহলে আওয়ামী লীগ যে কায়দায় বিএনপির লোককে মামলা দিয়ে ধরিয়ে দিয়েছে, যা বলছে পুলিশকে সেটাই করেছে মাল খাওয়ার জন্য, কথা বুঝছেন? ঠিক একই কায়দায় আজকে চলতেছে। আপনি কেমনে বলবেন যে আপনি নির্বাচন চান? আমি প্রশ্নটা করছি এই কারণে যে হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের সমস্ত সংকটের মূল কারণ হচ্ছে একটা ভালো নির্বাচন
আমরা করতে পারিনি। 91-এ আন্দোলন করে আমরা এরশাদ প্রধান হওয়ার পর একটা নির্বাচন ভালো করছিলাম, সেটাতে বিএনপি ক্ষমতায় আসছিল, যেটাতে সংসদীয় পদ্ধতি সরকার হলো 91-এ। এরপরে ক্ষমতায় আসার পরে সেই কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে কিন্তু দেখবেন এই জায়গায় লগি বৈঠার আন্দোলন, অনেক আন্দোলন, তাই না, পিটাপিটি, বিচারপতি বয়স বাড়ানো, অনেকগুলি ঘটনা ঘটে গেছে, কিন্তু ঘটে শেষ এই অভ্যুত্থান। রাজনীতি হচ্ছে বাদ প্রতিবাদের, বিরোধের, প্রতিবাদের, তার সঙ্গে ডিফার করতেছি। গণতন্ত্রের সৌন্দর্য এটাই, ভিন্ন মত ভিন্ন পথ নিয়েই চলতে হবে, এটাই ডেমোক্রেটিক সমাজ। অনেক মতবাদ ছিল, আপনি কমিউনিজম বলেন, বাচ্চাতন্ত্র বলেন, ধর্মতন্ত্র, সব কিছু বাদ দিয়ে ডেমোক্রেসি পৃথিবীতে বেস্ট পসিবল সলভ হিসেবে আসছে। আজকে সেই জায়গাটা যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে আমরা ভালো শাসন কীভাবে পাবো? আজকে বলতে বাধ্য হচ্ছি আমি যে এই যে বর্তমান সময়ে এই যে সংকট, এই যে আলোচনা হচ্ছে, আমাদের প্রায় অনেক দিন ধরে আলোচনা হলো এই যে সনদ নিয়ে, যারা এসছেন সনদ করছেন তারা মনে হয় সবাই সব বিষয়ে একমত হবে। নো, বিএনপির অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে, আমাদের অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে, আপত্তি আছে। আজকে আপনি যে রেফারেন্ডাম করতে চান, এই করতে চান, সেই করতে চান, সবাই তো একমত হবে না, তা আপনি কেমনে করবেন? প্রসিডিওরটা কি? আপনাকে দ্বিমত সহিত প্র্যাকটিস করতে হবে। তার প্রসিডিওর হচ্ছে ইটস পার্লামেন্ট, যে ভালো যে ঘটনা সেটা পার্লামেন্টে হবে। আজকে এইখানটায় এমন একটা মত তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে এইটাকে কনস্টিটিউশনাল অর্ডার দিতে হবে, এইটাকে রেফারেন্ডামে নিয়ে আসতে হবে, এইটাই সব কিছু করতে হবে। নো, সেটা তো মানবে না তো সবাই। এটা আমরা সই করে নেই। আমরা অনেকগুলি বিষয় এখানে এসছে যেগুলিতে আমাদের দ্বিমত আসছে, ফলে আমরা সই করে নেই। হ্যাঁ, তার মানে এই না যে আমাদের রাজনৈতিক কাজগুলো আমরা বাধা দিচ্ছি। আমরা চাই অবশ্যই নির্বাচন দেশ হোক, সুষ্ঠু নির্বাচন, ভালো নির্বাচন হোক। সবাই মিলে সম্মিলিতভাবে আপনারা সই করার ব্যাপারে একমত হবেন। একটা বিষয় তো আপনাকে পরিষ্কার বললাম, সবাই সব বিষয়ে একমত হবে না, এটাই ডেমোক্রেসির বিউটি। জি, সবাই সই, আপনি কেন প্রেশার করছেন যে সই করতে হবে সবাইকে? জনগণ জানতে না চাচ্ছে। না না না, আমরা সই করি নাই। আমরা কেন যেহেতু সই করি সময়টা তার বাড়ানো ব্যাখ্যা হয়েছে। করেছি। আমরা প্রশ্ন করলে উত্তর দেবো, আমরা তো সই করি নাই। আমাদের সই করতে হবে, করতেই হবে, কি জন্য? আমরা মৌলিক জায়গাতে আমাদের কোনো দ্বিমত নাই। কিছু প্রশ্ন নিয়ে আসি আমরা স্টুডেন্টদের কাছ থেকে। কারো কিছু কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্নটা হচ্ছে রিপন স্যারের কাছে। বিএনপির রিসেন্টলি একটা আমির খসরু মাহমুদ একটা বক্তব্য দিয়েছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে 1 কোটি বেকার যুবকের কর্মসংস্থান করে দিবে। তো এই ক্ষেত্রে কর্মসংস্থানটা যে করবে তাদের প্ল্যানিংটা কি? কোন ধরনের ইনস্টিটিউশনের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব বা যারা বেকার আছে তাদের কাজের ব্যবস্থা করবে? এবং হচ্ছে তিস্তা ইস্যুতে বিএনপি খুবই একটা ভালো পজিশনে আছে, যেটা ভারত বিরোধী একটা অবস্থান নিয়েছে নির্বাচনের আগে। প্রধান স্যারের কাছে আমার প্রশ্নটা হচ্ছে, লক্ষ্য করছি যে জামাত হচ্ছে মুখে একটা বলে করে আরেকটা। যেমন রিসেন্টলি জুলাই সনদ যে বিষয়টা আছে ওটার মধ্যে জামাত প্রথমে বলেছিল যে পিআর যদি না দেয় তারা হচ্ছে নির্বাচনে যাবে না কোনোভাবেই। তো এটা বলার পরেও হচ্ছে তারা একটু সংক্ষিপ্ত করে প্রশ্নটা করবেন। এটা বলার পরেও তারা ইয়ার মধ্যে জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং এটা নিয়ে তাদের সাথে একটা খুব মতবিরোধ হচ্ছে এনসিপির সাথে। এই সুযোগটা কি অন্যান্য দলগুলা নিবে কিনা? দুটোই পাবো। আরেকটা প্রশ্ন নিয়ে আমরা আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি বলুন। আসসালামু আলাইকুম। আপনি আপনার বক্তব্যের প্রথমে বললেন যে কিছু উপদেষ্টা ছাঁটাই করে প্রশাসনটা একটু রিফর্ম করে যদি একটা নির্বাচনটা করা যায় সেক্ষেত্রে নির্বাচনটা গ্রহণযোগ্যতা পাবে। এই জিনিসটা করতে গেলে আরও একটা সময় সাপেক্ষ ব্যাপার হবে। প্রথমে আমরা 14 মাসে, আপনার কথা ধরে আসি, 14 মাসে একটা রিফর্ম হয়নি, প্রশাসন রিফর্ম হয়নি। যদি আবার নতুন করে একজন ম্যান ইনপুট করা হয় তাকে জিনিসটা বুঝিয়ে দিতে একটা টাইম লাগবে। সেই টাইমটা বিএনপি দিবে কিনা? কারণ আমরা প্রথম থেকেই দেখে আসছি বিএনপি নির্বাচন চাচ্ছে, প্রচণ্ড পরিমাণে নির্বাচন চাচ্ছে। ধন্যবাদ। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছ থেকে শুনতে চাই যে 1 কোটি কর্মসংস্থানের কথা বলেছে বিএনপি, কিভাবে করবে এই কর্মসংস্থান? এই প্রশ্নটি দিয়ে শুরু। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কর্মসংস্থান কিভাবে করব, এটা হাইলি টেকনিক্যাল এবং এটা পার্টির স্ট্র্যাটেজিক ইস্যু। এটা নির্বাচনের আগে আমরা এটা বলবো না, সো দ্যাট অন্য পার্টি এটা যাতে গ্রহণ না করে। তবে একটা ছোট্ট উদাহরণ যদি দিতে চাই, যেমন বিলেতে, পার্টিকুলার মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে স্টুডেন্টদের ইন্টার্ন করার সুযোগ থাকে। ওখানকার যারা কংগ্রেসম্যান থাকে, সিনেটর থাকে, সেখানে তারা স্টুডেন্টে ইন্টার্নশিপ করে, তাই না? রাজনীতির নেতৃত্ব তৈরি করার জন্য, প্রশাসন বোঝার জন্য তো হঠাৎ করে বিসিএস পরীক্ষা দিয়ে প্রশাসন বোঝা যায় না। ওখানে যে ইন্টার্নশিপ করতে হয়, মানে বিসিএস পাস করার পরে। আমরা এটা ভাবতে পারি যে ভবিষ্যতে যে 300 এমপি যারা হবেন, 300 এমপির সাথে লেজিসলেটিভ সাপোর্ট হিসেবে, লেজিসলেটিভ উইংয়ে সাপোর্ট করার জন্য, আইন প্রণয়ন করার ক্ষেত্রে উন্নত দেশগুলোর মতো আমরা সেখানে স্টুডেন্টদেরকে আমরা ইন্টার্ন হিসেবে এনগেজ করতে পারি। পড়াশোনার ফাঁকে ফাঁকে তারা সেই কাজগুলো করতে পারবে। একেবারে একটা ছোট উদাহরণ দিলাম। পড়াশোনার ফাঁকে ফাঁকে আরও অনেকগুলো কাজ করা যায়, সেই কাজগুলো করতে পারি। কিন্তু বাকি কাজগুলো, আইটি সেক্টরে আমাদের মানে পার্টির মধ্যে নিজস্ব ভাবনা আছে, আমরা প্রচুর
ছেলে মেয়েকে আমরা আইটি সেক্টরে আমরা এনগেজ করতে চাই। তারপর আপনি জানেন যে জাপানে 1 লক্ষ মানে মানুষ নেবে, তো 1 লক্ষ মানুষ যদি ওখানে এমপ্লয়মেন্টের জন্য নেয় তাদের জন্য তো একটা প্রস্তুতি লাগবে। এরকম উন্নত দেশগুলোতে যাতে আমাদের ম্যান পাওয়ার ডেভেলপ, ইন্ডিয়াতে যদি আমি বলি আমাদের দেশে 10,000 মানুষ যাচ্ছে যেই কাজটি করতে, ইন্ডিয়াতে 100 মানুষ যে মানে পার্শ্ববর্তী দেশের 100 মানুষ যে সে তার চেয়ে বেশি রেভিনিউ তাদের দেশের জন্য নিয়ে আসে, কারণ তারা খুব স্কিল লোকজন পাঠায়, হাই এন্ডের লোকজন তারা পাঠায়। তো আমাদেরকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে। তো আর বাকিগুলো আমি ফর টেকনিক্যাল ইস্যু নির্বাচনের ইস্তেহারের মধ্যে আমাদের এভাবেই থাকবে, কিন্তু আমরা খাতোয়ারি কথাগুলো বলবো না আপাতত। কিন্তু 18 মান্থসে আমরা একটা যে এমপ্লয়মেন্ট জেনারেশনের যে স্কোপটা সেটা আমরা সৃষ্টি করতে সক্ষম হব। এক। দ্বিতীয়ত আপনি আরেকটি প্রশ্ন করেছেন কোনটার জন্য? ইনফ্যাক্ট এই কথাটা আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে। আমরা ইনবিল্ড কেন ভারত বিরোধী বা পাকিস্তান বিরোধী অথবা যুক্তরাষ্ট্র বিরোধী বা চীন বিরোধী কেন হব? আমাদের জাতীয় স্বার্থে, স্ট্র্যাটেজিক্যালি জাতীয় স্বার্থে ভারতকে আমার অপোজ করতে হয়। কেন করতে হয়? আমি তো ইচ্ছা করে করি না। আমার অভিন্ন নদীর পানির আমি হিস্সা পাই না। আমার ফারাক্কা ব্যারেজের পানি তারা ঝামেলা করে, আমার তিস্তা ব্যারেজের ওখানে আমার পানি আটকে রাখে, নানাভাবে তারা আমাদেরকে হয়রানি করে। আমার দেশের মানুষের যখন তারা পেঁয়াজ দিচ্ছে হঠাৎ করে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দেয়। সরকারের সাথে মিলছে না, হঠাৎ করে আপনার কি বলে মেডিকেল ভিসা দেওয়া বন্ধ করে দিছে বা অন্যান্য ভিসা দেওয়া বন্ধ করে। এটা ইন ডিসগাইজ এটা অনেক ভালো কাজ করেছে তারা, মানে আমাদের দেশের জন্য। আমরা এখন স্বাবলম্বী হচ্ছি। একসময় গরু আসতো, গরু আসে না। খুব ভালো আমাদের দেশের গরু কাজ করছে, মানে গরু উৎপাদন করছে, তারা খামার করছে। তো বিএনপি যেটা বলতে চায় সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। আমি ইন্টেনশনালি আমি কোনো দেশের বিরোধিতা করব না, বাট কোনো দেশ যদি আমার রাষ্ট্রের স্বার্থের বাইরে চলে যায়, আমার জনগণের স্বার্থের বাইরে চলে যায়, আমার সভরেনিটির বিপক্ষে চলে যায়, আমার ইন্ডিপেন্ডেন্স নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, আমার বিজয় দিবসকে যদি কেউ এটাকে সম্মান না জানিয়ে এটা তাদের বিজয় দিবস মনে করে, 16 ডিসেম্বরকে যদি তাদের বিজয় দিবস মনে করে, তখন তো আমার আত্মমর্যাদায় লাগে নাকি? আমার দেশের 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেলাম, অথচ আমার বিজয়টাকে যদি মনে করে এটা তাদের বিজয়, এটা আমাদের জন্য অনেক খুব মানে বেদনার কারণ, কষ্টের কারণ, অসম্মানের কারণ। এই সমস্ত নানাবিধ কারণে কিন্তু আমরা তাদের অ্যাটিটিউডকে, তাদের নীতিকে বিরোধিতা করি। এই অ্যাটিটিউড এবং এই পলিসি তারা যতদিন বাংলাদেশের ওপর বাংলাদেশের জনগণের বিরুদ্ধে প্রয়োগ করবে, ততদিন আমরা তাদেরকে অপোজ করতে থাকবো। এটি হচ্ছে খুব ক্লিয়ার অবস্থান আমাদের। শেষ যে প্রশ্নটি ছিল যে জামাতের কথার সাথে কাজের মিল পাচ্ছে না তারা, এই বিষয়টা নিয়ে আপনার কাছে প্রশ্ন রেখেছেন নাজমুল হক প্রধান, আপনি কি বলতে চান এই বিষয়ে? একটা বিষয় বলি আর কি। বিষয়টা হচ্ছে যে আমাদের পজিশন যারা রাজনীতি, আমরা ধর্ম নিয়ে রাজনীতিটা মোটেই সমর্থন করি না। কারণ রাজনীতি হচ্ছে বিতর্কের, বাদ প্রতিরোধের। ধর্ম কোনো বিতর্কের না। ফলে ধর্ম নিয়ে রাজনীতি করলে এরকম কথাবার্তা গরমিল হবেই, এটা আমার বিশ্বাস। এবং তাই আপনারা দেখতেছেন জামাত যদি ধর্ম নিয়ে রাজনীতি না করতো তাহলে আজকে যে জায়গায় পড়ে গেছে, যে প্রশ্নটা আসলো, সেই প্রশ্নটা আসতো না জামাত সম্পর্কে। জামাত এটা ঠিকই বলেছেন আপনার, সমস্ত জায়গায় প্রার্থী ডিক্লেয়ার করতেছে, বলছে আমি এই জাতীয় সংসদ নির্বাচন চাই না, আমি স্থানীয় সরকারের ভোট চাই। কত মজা দেখেন, তাই না? অথচ ইসলাম নিয়ে কথা বলতেছে সব জায়গায় প্রার্থী ঘোষণা করতে, না আমি এইভাবে ভোট করবো না, আগে রেফারেন্ডাম চাই। মানে হেন জায়গা নাই যা কথা বলছে। আমি কথাটা বলছি এই কারণে, আবারও বলি, স্মরণ করিয়ে দিয়ে, যে ধর্ম নিয়ে আমরা যে মেম্বার বানাই, আমরা যে ইমাম বানাই, ভোট করে বানাই? আমাদের নবী কি ভোট করে নবী হয়েছে? কিন্তু মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আমরা ভোট করে বানাই। ফলে এই ভোটের সঙ্গে ইসলামের ধর্মের সম্পর্কটা মারাত্মক, খুব কী বলবো আমি, খুব স্পর্শকাতর। ধর্মটাকে সবার উপরে স্থান দেওয়া উচিত। এবং রাষ্ট্র হবে বাংলাদেশে, কি বিএনপি বলি, কি এরশাদের পার্টি বলি, সবাই ধর্মটাকে সেই জায়গায় নিয়ে গেছে এবং এ নিয়ে কোনো বাকবিতণ্ডা হয়নি। কিন্তু যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা প্রতিটা সময় ধর্মটাকে রাজনীতি ব্যবহার করে, ধর্মটাকে কলুষিত করে, রাজনীতিকে কলুষিত করে। জামাত সেই কাজটাই করতেছে। জি, ধন্যবাদ। আমি আপনার কিছুক্ষণ আগের কথা সূত্র ধরে ডক্টর আসাদুজ্জামান রিপনকে একটি প্রশ্ন করতে চাই, যে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে আপনি একটি কথা বলেছেন যে তারা চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীকে সুশৃঙ্খলভাবে নির্বাচনে কাজে লাগানোর জন্য, যেটি ফ্যাসিস্ট সরকারের সময় করা সম্ভব হয়নি। একটি উদাহরণ দিয়েছিলেন কামরাঙ্গীর চরের। আমি আরেকটি উদাহরণ দিতে চাই, যে সবশেষ গত 8 অক্টোবর পটুয়াখালীতে
বাজার ইজারাকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে 5 পুলিশ সদস্য সহ 10 জন আহত হয়েছেন এবং এখানে প্রভাব বিস্তারের কথা বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে। আপনি এইভাবে যদি বিএনপিও ফ্যাসিস্ট সরকারের মতো করে প্রভাব বিস্তার করতে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর, তাহলে কিভাবে সুশৃঙ্খলভাবে সবকিছু বিষয়টা আপনি ওভাবে দেখছেন কেন? আমি যদি এইভাবে বলি, আমি আমার নির্বাচনী এলাকার কথা বলি। আমার বাড়ি মুন্সিগঞ্জে, ঢাকার অদূরে মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জ 2 লোহজং টঙ্গিবাড়িতে। ইউ ক্যানট সাইট এ সিঙ্গেল এক্সাম্পল, ইউ ক্যানট। সেখানে তো আমার পার্টির ছেলেরা, মেয়েরা, সদস্যরা, নারী পুরুষ সবাই সুশৃঙ্খল অবস্থার মধ্যে আছেন। এটা হচ্ছে ডিপেন্ড করে যে ওই এলাকাটিতে কে নেতৃত্ব দিচ্ছেন, তার দৃষ্টিভঙ্গিটা কেমন, এটা এক। আরেকটা কথা হলো যেমন দেখবেন মানে মানুষের মধ্যে তো ভালো মানুষ, মন্দ মানুষ, আমি সব র্যাঙ্ক অ্যান্ড টায়ারের কথা বলি, আছে। এটা একেবারে তৃণমূল পর্যায়ে, একটা তৃণমূল পর্যায়ের একটা মানুষ হয়তো বিএনপি সমর্থন করে, হয়তো জামাত সমর্থন করে, কোনো না কোনোভাবে সমর্থন করে। তো সেখানে তাদের কোনো একটা নেগেটিভ অ্যাক্টিভিটিতে যখন তারা জড়িয়ে পড়ে, তখন নিউজটা এইভাবে হয় যে বিএনপির অমুক লোক চুরি করেছে, বিএনপি। এবং কোনো কোনো পত্রিকা এভাবে, আমি নিজেও পত্রিকা লোক, আমি দুঃখিত, আমাদের সাংবাদিকরা এভাবে লেখে যে হেডিংটা করে এভাবে, বিএনপি নেতা এই কাজ করতে যে ধৃত। কি ঠিক কিনা? তো আমি নিজে চিন্তা করি, দেখি কোন বিএনপি নেতা এই কাজটা করলো। পরে যে দেখা গেলো তার কোনো পরিচয় পাওয়া যায়, সে ইউনিয়ন কমিটিরও না, ওয়ার্ড কমিটিরও না, কিছুই না। আচ্ছা যাই হোক, তারপর যেহেতু সে কোনো না কোনো দল সমর্থন করে, রেসপেক্টিভ এলাকার যিনি নেতা থাকবেন, যিনি ওখানে এমপি ইলেকশন করতে চান বা আগে এমপি ছিলেন অথবা দলের যারা নেতা, তাদের দায়িত্ব হবে এই জাতীয় অভিযোগ পাওয়ার সাথে সাথেই ব্যবস্থা নেওয়া। আপনি মানে কামরাঙ্গীর চরের যে ঘটনাটা উনি বলেছেন, সেক্ষেত্রে ওইটার আমার অবজারভেশন বা আমার মূল্যায়ন হচ্ছে এরকম, ওই পুলিশ অফিসারটি এখনও ট্রমার মধ্যে আছে। সে এখনও আওয়ামী শাসনামলের ট্রমার মধ্যে আছে, মনে করে যে আমি কিছু বলতে গেলে আবার আমার অতীত ঠতীত খুঁজে বের করে কিনা, যে আমি স্বৈরাচারের সাথে ছিলাম, এটা ছিলাম, ওটা ছিলাম। সেজন্য করে কি এরা মানে সাকাম করে যে কোনো প্রভাবশালীদের কোনো বক্তব্যে। আমি বলতে চাই পুলিশকে পুলিশের ভূমিকায় যেতে, পুলিশের ভূমিকায় থাকুক, তাকে তো কেউ না করেনি। কিন্তু সেক্ষেত্রে দলীয় একটি প্রভাব থাকে যে আগামী নির্বাচনে আমি আপনাকে একটা কথা বলি, আগামী নির্বাচনে দলীয় প্রভাব কেন থাকবে? এক নম্বর হচ্ছে পলিটিক্যাল পার্টি যদি বিএনপি যদি জিতেও সেই পুলিশ কেন হবে না? আমি তো বিলেতের খবর জানি, মার্কিন যুক্তরাষ্ট্রের খবর জানি, নিউ ইয়র্কের মতো অত্যন্ত প্রভাবশালী একটি রাষ্ট্র, গুরুত্বপূর্ণ রাষ্ট্র, সেখানকার মেয়র অত্যন্ত প্রভাবশালী। তিনি একটু স্পিড বাড়িয়ে, তার গাড়ির গতি বাড়িয়ে তিনি যাচ্ছিলেন, তাকে থামিয়ে জরিমানা করে দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে আমার একটা আর্জেন্ট মিটিং ছিল, আমাকে একটু দ্রুত যেতে হবে। তখন ওখানকার পুলিশদেরকে ওখানে অফিসারই বলা হয়, আমাদের মতো দারোগা বা এরকম এসিডিসি সবাই অফিসার। তো অফিসার বলতেছেন যে স্যার আপনার আরও একটু আগে বের হওয়া উচিত ছিল। এটা এক্সকিউজ না যে আপনার মিটিং আছে বলে আপনি গতি বাড়িয়ে যাবেন, আপনি রুল ভায়োলেট করেছেন, এই আপনার জরিমানা। আসসালামু আলাইকুম, আমি মাহিন আলম আম্মান, পড়াশোনা করছি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে। আমার প্রশ্নটি হচ্ছে সরকারি সেবা সহজ করতে এবং আমলাতান্ত্রিক যে জটিলতা এটাকে নিরসন করতে আপনারা কিভাবে কাজ করবেন? রিপন ভাইয়ের কাছে প্রশ্নটা, এবং হচ্ছে গিয়ে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের অবস্থান কি থাকবে? ধন্যবাদ। আমি আপনার শেষেরটা দিয়ে শুরু করি। যে রাষ্ট্রে, যে সমাজে সংখ্যালঘু বলে কোনো বিষয় থাকার কোনো কারণ নাই, ঠিক আছে? আপনি মানুষ, আপনি একজন নাগরিক, সংখ্যালঘু হবে কেন, সংখ্যাগুরু হবে কেন? আমি ভীষণভাবে যারা এই ধারণাটা পোষণ করেন, আমি এই ধারণার ভীষণ বিরোধী। রাষ্ট্রের প্রতিটি নাগরিক একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে, সিলেটের অনেক লোকের ভাষা আমি বুঝি না, আমার ভাষা অনেক সময় সিলেটের লোকরা বোঝে না, তার মানে ভাষা নির্বিশেষেও, তাই না? আমরা কাউকে এই ডিসক্রিমিনেট করতে পারি না। তিনি যে রাষ্ট্রে, যে সমাজে, অর্থাৎ আপনার ভাষায় যে সংখ্যালঘু যাদের কথা বলছেন, তারা যদি হীনমন্যতায় ভোগে, অর্থাৎ সেন্স অফ ইনসিকিউরিটি, একটা নিরাপত্তাহীনতায় ভোগে, সেটাকে একটা সভ্য সমাজ হলো, সেটাকে সভ্য রাষ্ট্র হলো? একটি আধুনিক রাষ্ট্রে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সকল নাগরিক যদি মনে করে ইয়েস আমি আরেকজনের মতো, আমারও সিমিলার রাইট আছে, আই ক্যান গো টু পুলিশ,
পুলিশ ক্যান ইনশিওর জাস্টিস, আমি বিচারালয়ে যাব, আমি আদালত থেকে একেবারে আমি ন্যায় বিচার পাবো, প্রশাসনে যাব, সেখানে আমি আমার মানে অন্যদের মধ্যে সমান সুযোগ পাবো, সমান আচরণ পাবো। এটার জন্য দরকার যেটা হবে সেটা হচ্ছে রাষ্ট্রে একটি গণতান্ত্রিক ব্যবস্থা। আর রাষ্ট্রের চরিত্রটা, স্টেটেরও কিন্তু একটা ক্যারেক্টার থাকে। স্টেট কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস না, শুধু পলিটিক্যাল পার্টি থাকবে, পলিটিক্যাল গভর্নেন্স থাকবে, সরকার থাকবে, মন্ত্রী থাকবে, এই সব কিছু মিলিয়ে রাষ্ট্র একটা চরিত্র ডেভেলপ করে, একটা ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করে। রাষ্ট্রটা যদি ফ্যাসিস্ট হয়ে ওঠে, রাষ্ট্রটা যদি ডেমোক্রেটিক না হয়, তাহলে তো আপনি ডেমোক্রেটিক বিহেভ পাবেন না। এটার জন্য দরকার হবে সুশাসন, গুড গভর্নেন্স। একটা প্রপারলি ইলেক্টেড গভর্নমেন্ট যখন ইলেক্টেড হয় প্রপারলি, তখন সেই গভর্নমেন্ট চিন্তা করে এই জনগণ আমাকে আবার নামিয়েও দিতে পারে, ক্ষমতাচ্যুত করতে পারে, নেক্সট টাইমে নাও আসতে পারি। তখন কি করবে? তখন ওই সরকারটি জনগণের কাছে জবাবদিহি করবে, সুশাসন দেবে। আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা উদাহরণ দিই, প্রেসিডেন্ট বারাক ওবামার, মানে আমাদের দেশের মতো সাবেক বলে না, ওরা একবার প্রেসিডেন্ট, তাকে সবসময় প্রেসিডেন্টই বলে। তো প্রেসিডেন্ট বারাক ওবামা, তাকে জিজ্ঞেস করা ছিল যে তিনি খুব ভালো সুশাসন দিচ্ছিলেন, তার দেশে বেশ জনপ্রিয়তা হচ্ছিল। তখন একবার বললেন ওখানে তো 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট কেউ হতে পারে না, ইয়াং থাকলেও পারে না। তখন বললো যে প্রেসিডেন্টের কয় মেয়াদ থাকা উচিত? তিনি বললেন যে 1 টাইম ইজ গুড বাট নট মোর 2 টার্মস। একবার হলে ভালো, 2 বারের বেশি না। কেন কথাটা বললেন? আমি যখন একবারের জন্য যখন এমপি হতে চাবো বা প্রেসিডেন্ট হতে চাবো, আমি চেষ্টা করব সর্বোচ্চটা দিতে, যাতে মানুষ মনে রাখে, অথবা আমার একটা স্যাটিসফ্যাকশন হয় যে আমি ভালো একজন মন্ত্রী হিসেবে বা এমপি হিসেবে বা প্রেসিডেন্ট হিসেবে আমি আমার সর্বোচ্চটুকু দিয়েছি। আবার দ্বিতীয়, উনি বলেছেন 2টো টার্মের বেশি না। 2টো টার্ম কেন? প্রথম টার্মে আপনি এত ভালো কাজ করতে চাইবেন যাতে জনগণ আপনাকে দ্বিতীয় টার্মে নির্বাচিত করে। দ্বিতীয় টার্মে আপনি ভালো কাজ করবেন এই কারণে যাতে মানুষ আপনাকে মনে রাখে, দেশ আপনাকে মনে রাখে। তো এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা বোধের ব্যাপার। মানুষটাকে আগে প্রো পিপুল হতে হবে, মানে গণমুখী চরিত্রের অধিকারী হতে হবে, দেশকে অন্তরে ধারণ করতে হবে। এই দেশটা আমার, এই দেশটা নিয়ে আমি ভাবনা চিন্তা করবো, তাহলে নিশ্চয়ই আমরা এই সমস্যার সমাধানগুলো করতে পারবো। জনাব নাজমুল হক প্রধানের কাছে কার প্রশ্ন রয়েছে, বলুন। আসসালামু আলাইকুম, আমি ইমতিয়াজ আহমেদ তানভীর, পড়াশোনা করছি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে, ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। আমার কোয়েশ্চেন আসলে একজনের কাছে না, দুজনের কাছে আমি কোয়েশ্চেন করতে চাই। সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলাম এবং নাগরিক পার্টির মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই দ্বন্দ্বের মধ্যে বিএনপি একদম সম্পূর্ণভাবে নীরব ভূমিকা পালন করছে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে বিএনপির এই নীরবতা কি কৌশলগত নাকি অভ্যন্তরীণ কোনো সংকেত বহন করছে? এবং আর দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা সাম্প্রতিক সময়ে আন্দোলনের পরবর্তী সময়ে দেখেছিলাম যে দেশটা অনেক সুন্দরভাবে চলবে, কোনো ধরনের অপ্রাসঙ্গিক জিনিস থাকবে না। তবে আমরা দেখতে পাচ্ছি যে মামলা বাণিজ্য খুব ভয়ঙ্করভাবে একটা মহামারীর রূপ ধারণ করছে। যেমন আমার নিজ জেলা গাজীপুরে আমি দেখছি যে মামলা বাণিজ্য খুব ভয়ঙ্কর একটি রূপ ধারণ করছে। এখন এটা নিয়ে যদি বিএনপি কখনো ইলেকশনে গিয়ে, প্রশ্নটা শুনবো, শুধু প্রশ্নটা। আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি এটা প্রতিরোধ করার জন্য কি কাজগুলো করবে? জি, আরেকটি প্রশ্ন নেব, নাজমুল হক প্রধানের কাছে রয়েছে। প্রধান স্যার, আমার এই প্রশ্নটা দুজনের কাছে কম্পালসারি প্রশ্ন। সেটা হচ্ছে, প্রধান ভাই আপনার বাড়ি হচ্ছে পঞ্চগড়ে, বর্ডার এরিয়া, এবং আমরা জানি বিএনপি এখন ভারত বিরোধী একটি স্ট্যান্ড নিয়েছে, এবং এখন না, সব সময় সবার আগে বাংলাদেশ। এখন আমার প্রশ্নটা হচ্ছে দুজনের কাছে যে যদি বিএনপি ক্ষমতায় যায় বা কিংবা যদি বিএনপি ক্ষমতায় যায়, সেই মুহূর্তে বিএনপি বর্ডার কিলিং নিয়ে কি করবে, এবং বর্ডার কিলিং নিয়ে প্রধান ভাই আপনারা বিএনপিকে কিভাবে সহায়তা করবেন? আচ্ছা, নাজমুল হক প্রধান। বিষয় হচ্ছে, শোনেন, একটা বিষয় হচ্ছে যে সীমান্ত, আমাদের খুব বড় সীমান্ত ভারতের সঙ্গে, 3 দিকেই ভারতের সীমান্ত, একদিকে সমুদ্র, অল্প একটু বার্মার সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি বর্ডারে বারবার ট্রেসপাসের জন্য অনাধিকার প্রবেশে বর্ডারে কিলিং হচ্ছে। এটা কিলিং হওয়ার কথা না, বিভিন্ন দেশে ট্রেসপাস হয়, অনাধিকার প্রবেশে তার মামলা হয়, জেল হয়, জরিমানা হয়। এটা আমাদের দেশে আগে হয়েছে, কিন্তু ইদানিং খুব বেশি, বিশেষ করে বিগত সরকারের আমলে সরকারের নতজানু দৃষ্টিভঙ্গির কারণে, বিগত সরকারের এবং সরকারের হোম মিনিস্টার এরকম কথা বলছে, আমি দেখছি যে এরা গেছে কি জন্য, এরা গরু আনতে গেছে, এই করতে গেছে, এই কারণে হয়েছে, মানে ওটাকে জাস্টিফাই করতেছে যে ওদের গুলি করে মারাটা ঠিক হয়েছে। মানে ফেলানির মতো হত্যাকাণ্ড হওয়ার পরও, যেটা গোটা বিশ্ববিভাগ যেখানটা চিৎকার করছে, তারপরও বিগত সরকার এই কথাই বলছে। সরকারটা যদি নতজানু না হয়, ডেফিনেটলি ভারতের সঙ্গে প্রতিদিন 70 ঝগড়া করার তো প্রয়োজন নেই। এটা খারাপ চিন্তা যে আমার প্রতিবেশীর সঙ্গে প্রতিদিন আমি ঝগড়া করবো, নো, দিস ব্যাড আইডিয়া। তাহলে আমার স্বার্থের কারণে, যেটা সে বলছে,
আমি ডেফিনেটলি প্রতিবেশীকে আমি আমার স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয়, ক্ষুণ্ণ হলে আমি সেটার জন্য পাঞ্জা ধরবো, কিন্তু এভরিডে আই উইল নট কোয়ার্ল উইথ মাই নেইবার। এই প্রতিদিন প্রতিবেশী ঝগড়া শেখানো এটা ব্যাড টেন্ডেন্সি, খারাপ টেন্ডেন্সি। আজকে যে কোনো কারণে এই ঘটনা ঘটে গেছে, এটা ভারতের আমাদের বর্ডারে কিলিং, আমাদের কী যেন বলে আমাদের সঙ্গে তাদের সম্পর্ক, স্বার্থগত বিষয়, সেগুলি একটা ভালো সরকার যদি হয়, দেশপ্রেমিক সরকার, সে সরকারটা অবশ্যই সেগুলি জাতীয় স্বার্থের নিরিখে সেগুলি বিচার করবে। আর যদি নতজানু সরকার হয় তাহলে বিগত গভর্নমেন্ট যা করছে তাই করবে, এটাই পরিষ্কার কথা। আর আমাদের সহযোগিতার বিষয় না, আমরা রাজনীতি করি, দল করি, তাই না? ক্ষমতায় যিনি যাবেন উনি অপোজিশনের সহযোগিতা নেবেন কিনা সেটা তার চিন্তার বিষয়। আমরা দেখেছি বাংলাদেশে যারা ক্ষমতায় গেছে বারবার সবসময় নিজেরটাই 16 আনা মনে করছে, বাকিদের মদনার প্রয়োজন মনে করেনি। এটার বাংলাদেশের আরেকটা সমস্যা। তৃতীয় সমস্যা হচ্ছে এখানটায় রাজনীতিটা কেন এখানে বারবার রক্তাক্ত হচ্ছে এই কারণে আমরা ক্ষমতা পরিমাণের ধারাটা থ্রো ডেমোক্রেসি, থ্রো পিপুলস ভোট, এটা আমরা কখনোই করতে পারি নাই। আমরা যেই ক্ষমতায় গেছি ভোটটাকে কন্ট্রোল করতে চেয়েছি, যার কারণে বরাবরই আপনার এখানে সংঘাত হয়ে গেছে এবং প্রতিহিংসার রাজনীতি হয়েছে। এবং সেই প্রতিহিংসার রাজনীতি কেন এখানে রক্তাক্ত পরিবর্তন হয়েছে আমরা খেয়াল করেন, শুধু এইটা না, আগের থেকে পরিবর্তন রক্তাক্ত হয়েছে। তাহলে রক্তাক্ত পরিবর্তন না হওয়ার জন্য এখানটায় ডেমোক্রেসি ধারাটা যদি সচল থাকে, জনগণ যদি বুঝে যে ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হবে, তাহলে বাংলাদেশ এখন যে জায়গা আছে এই জায়গা আর কখনো থাকবে না, এটা ভালো জায়গায় চলে যাবে। আমরা সেটাই চাই। এই এত বড় অভ্যুত্থানের পরে আগামী দিনের বাংলাদেশটা সেই জায়গায় যাক। ক্ষমতায় বিএনপি আসুক, নো প্রবলেম, সমস্যা নেই, কিন্তু সেই জায়গাটাই যাক। আচ্ছা, সীমান্ত কিভাবে রক্ষা করবে বিএনপি? ধন্যবাদ আপনাকে। আসলে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা প্রায়শই মানে সচেতনভাবে অথবা অসচেতনভাবে একটি শব্দ ব্যবহার করি, যারা দেশ পরিচালনা যারা থাকেন বা যান বা যেতে চান, শব্দটি উচ্চারণ করি ক্ষমতা। এই ক্ষমতা শব্দটি হচ্ছে একটা সেন্স অফ ফ্যাসিজম, একটা ফ্যাসিজমের একটা ফিলিংস কাজ করে ক্ষমতা। সমস্ত ক্ষমতার মালিক শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর কারোরই কোনো ক্ষমতা নাই, খুব ক্লিয়ার। এখন আপনি বলতে পারেন যে পিপল থ্রু ভোট ম্যান্ডেট দিয়ে শুধুমাত্র একটা নির্দিষ্ট টার্মে আপনার টার্মস অফ রেফারেন্স, আপনি যা যা বলেছেন নির্বাচন আগে যে ইশতেহার দেন যে আমি এইভাবে করবো, এটা করবো, এটা করবো, ওই ইশতেহারটা বাস্তবায়ন করার জন্য আপনি একটা রেসপন্সিবিলিটিস পান, একটা দায়িত্ব দেয় জনগণ। আমি এটাকে ক্ষমতা না ভেবে আমি এটাকে দায়িত্ব বলতে পছন্দ করি। সেই দায়িত্ব যদি হয় সীমান্ত রক্ষার ক্ষেত্রে, এখন একটা কথা হচ্ছে কি যে বিএনপির অবস্থানটা বাংলাদেশে এটাও সত্য কথা যে ভারত বাংলাদেশের সীমান্তে আমাদের অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। ফেলানির কথা আমরা জানি, ইন্টারন্যাশনালি এই ঘটনাটি ব্যাপকভাবে আলোড়িত হয়েছে, নিন্দিত হয়েছে ইত্যাদি। এই উনি একটা চমৎকার কথা বলেছেন, আমরা প্রতিদিন তো আসলে আমাদের প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদে আমরা লিপ্ত হতে পারবো না। এটাকে মিনিমাইজ করার জন্য অথবা একেবারে জিরো লেভেলে আনার জন্য যা যা করার দরকার, এর মধ্যে শুধু একটা কথা বলি, ইকোনমিক্যালি যদি আমি অর্থনৈতিকভাবে যদি আমরা আমাদের দেশটাকে অনেক বেশি ভায়াবল করতে পারি, তাহলে বরং উল্টো অন্য দেশের মানুষ আমার দেশে কর্মসংস্থানের জন্য আসবে, অন্য কিছুর জন্য আসবে। তখন আমাকে যেটা আমরা যদি দায়িত্ব পাই, আমরা চিন্তা করব ইকোনমিক্যালি আমাদের দেশটাকে এত বেশি ভায়াবল করতে চাইব যাতে করে অন্য দেশের মানুষ আমাদের দেশে যাতে বেআইনি প্রবেশ না করে, বরং সেইটার ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। আমরা আরো কিছু প্রশ্ন নেব তাদের কাছ থেকে। আমি শাহনেওয়াজ শিহাব। আমার প্রশ্নটা হচ্ছে, আমি গণিতের শিক্ষার্থী, বেশিরভাগ সময় সমীকরণ সলভ করতে হয়। তো আমার প্রশ্নটা অনেক কঠিন বিষয়, অনেক কঠিন সাবজেক্ট। আমার দুজনের কাছে প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হচ্ছে যে ডাকসু থেকে শুরু করে রাকসু অবধি যে শিবির সমর্থিত যে প্যানেলগুলো বিজয় হয়েছে 4টা বিশ্ববিদ্যালয়ে, এর কারণে যে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছে, এই সমীকরণের পরিপ্রেক্ষিতে বিএনপি কি মনে করছে জাতীয় নির্বাচনেও এর কোনো প্রভাব পড়বে? এবং যদি মনে করে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করছেন সেটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কিন্তু তৃণমূল বিএনপি থেকে অনেক আসলে নেতিবাচক কথা শুনছি, অনেক ধরনের বিভিন্ন নেতিবাচক কথা আমরা শুনছি। সেক্ষেত্রে এই সমীকরণটাকে আরও বেশি জটিল করবে কিনা, এটা আপনার কাছে প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রধান মহোদয়ের কাছে, যে আপনি বলছিলেন যে আপনার আলোচনায় যে যারাই ক্ষমতায় গেছে বাংলাদেশে তারাই অপব্যবহার করেছে ক্ষমতার, তাহলে বাংলাদেশের মানুষ কেন এই বাইনারির বাহিরে চিন্তা করছে না? আপনাদের মতো বামপন্থী দল বা জাসদ থেকে শুরু করে তো অনেক পুরাতন দল পৃথিবীর ইতিহাসের। ধন্যবাদ। আপনার প্রশ্নটি পেয়ে গেছে। আরেকটি প্রশ্ন নেব আমরা। আমার প্রশ্নটা হচ্ছে রিপন ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে বরাবরের মতো আমরা দেখেছি যে আমাদের দেশের বাংলাদেশের সবচেয়ে বেশি যেটা হয় যে ভারত সবসময় আমাদের জন্য হুমকি স্বরূপ,
এবং তারা বিভিন্ন সময় আমাদেরকে চোখরাঙানি দেয়, আমাদের আকাশ ব্যবস্থাটা কিন্তু ভীষণভাবে নড়বড়ে থাকে। তো বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আকাশ ব্যবস্থাপনাটা কিভাবে তারা দেখবে? জি ধন্যবাদ। নাজমুল হক প্রধান, আপনার কাছে যেতে চাইবো, শেষ যে প্রশ্নটি করেছেন যে যদি বাংলাদেশের মানুষের কাছে মনে হয় যে বাইনারি ভাবেই তারা বারবার সিলেক্ট করছে, একবার আওয়ামী লীগ একবার বিএনপি, এখন যদি ধরা হয় যে বিএনপির জনপ্রিয়তা বেশি সেরকম যদি মনে করা হয়, বাকি দলগুলো কেন আসতে পারছে না? এই প্রশ্নটা বারবার আসছে। এটা খুব চমৎকার প্রশ্ন করছো। সেটা হচ্ছে যে একটা বিষয় খুব পরিষ্কার করে বলি, সেটা হচ্ছে যে আমরা কেন রাজনীতি করছি, আমরা এর বাইরে, কারণ আমরা জানি যে এই দুটো দল জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারছে না। যদি পূর্ণ করতে পারতো তাহলে তো রিপাবলিকান আর ডেমোক্রেটের মতো হয়ে যেত, তাই না? ডেমোক্রেটিক পার্টির বাইরে কিন্তু অসংখ্য লোক প্রেসিডেন্ট নির্বাচন করে, বুঝছো না? সেটা জানে না, ওই 2-3টা শুধু থার্ড ম্যানেজমেন্ট রস 13টা একবার কিছু ভোট পাইছিল, তার নামটা এসেছিল। যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে যে বাইনারি পার্টি এখানটায় হয়ে গেছে, এটা তো ক্ষতির কিছু নাই। ক্ষতিটা হচ্ছে সে জায়গায় আপনি দেখবেন উভয় পার্টি, এটা বাংলাদেশের প্রেক্ষিতে এটা উভয় পার্টিকে নিশ্চিহ্ন করে ফেলতে চায় এবং নিশ্চিত করে সংঘাত হয়ে গেছে বারবার। আপনার এই যে আমি আওয়ামী লীগের লোকদের সঙ্গে আলাপ করছিলাম, এই যে জিয়া মুক্তিযোদ্ধা না, তা আমি গুরুত্বপূর্ণ নাম বললাম না, এখানটা উনি জেলে আছে এখন। আমি বললাম যে ভাই আপনি স্লোগান দিচ্ছেন কি জিয়া মুক্তিযোদ্ধা না? বিএনপিকে নিশ্চিহ্ন করতে চান কী জন্য, কী কারণে, আপনাদের প্ল্যানটা কি? আমি এখন যেটা আমার কাছে মনে হচ্ছে, ওই যে কথাটা বললো সে, হ্যাঁ, যে ছাত্র শিবির তো অনেক জায়গায় জয়লাভ করছে, দ্যাট ইজ এ প্ল্যান। আওয়ামী লীগ যে রাজনীতিটা করছে সেই রাজনীতিটাতে, যদিও কাকের মাংস খায় না কথা বলে না, যে বিএনপি একটা সেম লেভেলের স্টেটাসের পার্টি, পাওয়ারে ছিল। বিএনপির নেতাও মুক্তিযুদ্ধে মারাত্মক ভূমিকা পালন করছে, বিএনপির মধ্যে অসংখ্য মুক্তিযোদ্ধা আছে, কিন্তু আওয়ামী লীগ মুক্তি এমন করে কুক্ষিগত করতে চাইছে যে বিএনপি কিছুই না, শেষ করে দাও বিএনপিকে। এই যে কাজটা করতে গেল, কাজটা করতে কী হলো, নিজের শেষ হয়ে গেল। কিন্তু এই কাজটা করতে গিয়ে সে আওয়ামী লীগ অনেকগুলি কাজ করে ফেলছে। বলে কী কাজ সেগুলি হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতির প্রসারটা বাড়ায় ফেলছে। আজকে আপনি দেখবেন, আমি খুব নিশ্চিত বিশ্বাস করতে চাই এটা, যে সমস্ত নির্বাচনে ছাত্রলীগ নামধারী সরকারের যে পেটুয়া বাহিনী, লাঠিয়াল বাহিনী ছিল, এই বাহিনীটা কোথায় গেল? হেলমেট বাহিনীটা কোথায় গেল? এদের ভোটটা কোথায় গেল? এর ভোটটা কি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলো, চলে গেছিলো? নিশ্চয়ই না। তাহলে ন্যাচারালি এই সামগ্রিক সমর্থনটা গেছে ওই জায়গায়। মানে বাংলাদেশে বিএনপিকে নিশ্চিন্ন করে একটা সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি থাকে, তাহলে আমি মুক্তির পক্ষের। এটা দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা নিতে পারছি না এই কারণে এখানটায় প্রিলিডিংটাই হয়েছে রাজনীতি মুক্তিদের পক্ষে। এটা রাজনীতি এবার যেহেতু রাজনীতিটাই থাকছে না এই জায়গায়, দেখবেন আমরা ডেফিনেটলি আমরা এই কারণে প্রগতিশীল শক্তিগুলো আমরা একটা জোট করতেছি। আমরা বিএনপির জোটে ঢুকছি না, যে আমাদের জোটে তো প্রশ্নই আসে না। আমরা আলাদা জোট করে ভোট করব। আমরা নিশ্চিত যে এবার না হলে আমরা ভবিষ্যতে একটা বিকল্প হিসেবে আমরা তৈরি হবো। আমরা সেই চেষ্টাটাই করছি। অনেক ধন্যবাদ নাজমুল হক প্রধান। আমরা আসাদুজ্জামান রিপনের কাছে আরও একবার আসতে চাই যে আকাশ রক্ষায় কি প্রতিরক্ষা ব্যবস্থা আপনারা রাখছেন, এই প্রশ্নটি এসছে, যদি এটা অনেক পরের বিষয়, নির্বাচনের পরে, ক্ষমতা গ্রহণের পরে হয়তো আসবে। এবং আরেকটি বিষয় এসছে যে জাকসু নির্বাচন, এই ছাত্র রাজনীতিতে আমরা দেখলাম যে কাদের জনপ্রিয়তা বেশি, এই প্রসঙ্গে কি বলবেন? ধন্যবাদ। একটা অত্যন্ত খুব পার্টিনেন্ট কোশ্চেন, একটা খুবই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণও বটে। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি যে আপনার এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো, এই নির্বাচনের যেই ফলাফলটা যেটা দেখেছেন বা জাতি যেটা দেখেছে, সেটা নিয়ে এটা ভাবার কোনো কারণ নাই যে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রভাবিত হবে। আমি যদি ধরেন এইভাবে, নাম্বার 1 যেটা হচ্ছে সেটা হচ্ছে শিবির, মানে জামাতের ছাত্র সংগঠন, শিবির কিন্তু সরাসরি কিন্তু নির্বাচন করেনি। কোনো জায়গায় কিন্তু ইসলামী ছাত্র শিবির এই নামে নির্বাচন করেনি। এটা কিন্তু অত্যন্ত সত্য কথা, তাই না? ঠিক কি না? আচ্ছা, তো তারপরে তারা যে প্যানেলটার মধ্যে ছিল, সেই প্যানেলগুলো 4টা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জিতেছে, এটা সত্য। এখন কথা হচ্ছে যে ছাত্রদের অনেক সময় ভিন্ন ভিন্ন ভাবনা থাকতে পারে, নতুন কিছু দেখার আগ্রহ থাকতে পারে। আমরা যদি এইভাবে দেখি, 72 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 72 সালে ছাত্র সংসদ নির্বাচন হলো। সেই নির্বাচনে কমিউনিস্ট পার্টির একজন নেতা, আমার অত্যন্ত পছন্দের মানুষও তিনি, মানে খুব পছন্দ, ভালো মানুষ, সজ্জন মানুষ, মুজাহিদুল ইসলাম সেলিম, তিনি সেখানে ভিপি হয়েছিলেন। কিন্তু উনি ভিপি হওয়ার মধ্য দিয়ে কিন্তু, এবং 72 সালে অনেক বিশ্ববিদ্যালয়, অনেক কলেজগুলোতে ছাত্র ইউনিয়ন, তৎকালীন ছাত্র ইউনিয়ন এখন অবশ্য ওদের মধ্যে 2টো ডিভিশন আছে, ছাত্র ইউনিয়ন কিন্তু অনেক ভালো করেছিল অনেক জায়গাগুলোতে। এরপরে কিন্তু ছাত্র ইউনিয়ন বা তাদের তখন মুরব্বী সংগঠন মুজাফর ন্যাপ মুজাফর বলে একটা দল ছিল, সেই দলটাতে এই রীতিমতো এখন এক্সটিংশনের পর্যায়ে চলে গেছে। কমিউনিস্ট পার্টির সেভাবে বিকাশ ঘটেনি। এরপরে যদি বলি যে 73-74-এর দিকে, এমনকি এর পরেও
ইভেন মানে লেট 70s, তাই না? জাসদের যখন উত্থান হলো, তাদের ছাত্র সংগঠন বিভিন্ন জায়গায় অনেক ভালো করেছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থেকে সেখানে চাকসুতে জিএস হলেন মাহমুদুর রহমান মান্না, তখন তো জাসদ ছাত্রলীগ করতেন। তারপর তিনি যখন ঢাকায় আসলেন, তিনি নির্বাচন করলেন বাসদ থেকে, জাসদটা ভেঙে বাসদ হলো। সে বাসদের ছাত্র সংগঠন থেকেও কিন্তু তিনি জিতেছিলেন। জাসদ থেকে হয়েছিল প্রথমে, তারপরে বাসদ। ওই তো মানে জাসদ বাসদ দু জায়গায় করেছেন। তো এই যে বাসদের মতো একটি মানে জাসদ থেকে ভেঙে বাসদ হলো, তার ছাত্র সংগঠন থেকেও তিনি কিন্তু আবার ভিপি হলেন। তো এই এখন কি আপনি দেখতে পান সেই সংগঠনগুলোর মানে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, দেশব্যাপী কোনো ইনফ্লুয়েন্স দেখেন কি? দেখেন না। আচ্ছা, তো এটা খুব ইম্পর্টেন্ট বিষয় না। তবে ফেনোমেনাটা মাথায় থাকা ভালো হয় রাজনৈতিক দলগুলোর। এটা ভাবতে হবে, উপসর্গগুলো ভাবতে হবে, কেন এই 4টি জায়গাতে তাদের উত্থান ঘটলো, বা 5ম জায়গা হতে পারে কি না, সেটার ব্যাপারে রাজনৈতিক দলগুলো অর্থাৎ আমার পার্টি সহ তাদের নিশ্চয়ই ভাবনা চিন্তা থাকা উচিত। গাজীপুরের উদাহরণটা নিয়ে আমি একটু বলতে চাই। এটা সত্য যে আগে যেটা বলেছি, বিভিন্ন জায়গাতে বিচ্ছিন্নভাবে কিছু কিছু ঘটনা ঘটেছে, যেগুলোর জন্য মানে ওই মিডিয়ার প্রচারণা এবং কোনো দলের কিছু বট বাহিনী আছে, এটা আমি আগে নামটা শুনিনি, এখন বট বাহিনী বলে মানে আছে, তাদের বিভিন্ন পেজ টেজ খুলে হঠাৎ দেখলে আমি অনেক সময় আমার কাছে মনে হয়েছে আমি কোনো মন্দ কথা বলিনি। এখন পর্যন্ত কোনো দলকে কি গালাগালি করে কিছু বলেছি? নিশ্চয়ই বলিনি। দেখা গেল যে আমি এরকম অনেক কথা যখন এলাকাতে মিটিং টিটিং করে অনেক কথা বলি, এমনকি যখন আমি বাংলাদেশের বিএনপির মতন পলিটিক্যাল পার্টির তরফ থেকে আমি প্রথম ইলিশ মাছ যে মানে প্রজনন মৌসুমে রক্ষা করা উচিত, এটা ধরা উচিত না বা এটা পরিবহন করা উচিত না, আমি তো আরেক ধাপ আগিয়ে বললাম যে না, এমনকি এই সময়টাতে আমরা না খাই মাছটা, তাতেই বা সমস্যা কি? আমরা কি 21-22টা দিন ইলিশ মাছ না খেয়ে থাকতে পারি না? প্রচুর গরিব মানুষ তাতে ইলিশ মাছ খাই না। তাহলে আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করে অন্ততপক্ষে প্রজনন মৌসুমে যাদের সামর্থ্য আমরা যাতে না খাই, এই যে কাজগুলো করলাম, এটার জন্য প্রচুর আমি যেমন পেয়েছি, কি বলে সমর্থন পেয়েছি। বিএনপির এই পজিটিভ স্টেপটাকে মানুষ সমর্থন করেছে। নৌকায় আমরা 25টা ট্রলার নিয়ে আমরা ক্যাম্পেইন করলাম, জনসচেতনতা বাড়ালাম। কিন্তু ভেরি ইন্টারেস্টিং, যখন ওই ভিডিওটা দিয়ে আমার ফেসবুকে যখন আমি প্রোফাইলে যখন ভিডিওটা শেয়ার করলাম, আই রিসিভ সো মেনি নেগেটিভ কমেন্টস। তার মানে এইটাকে আমি আমলে নিচ্ছি না। কেন আমলে নিচ্ছে না? এই বটস এরা এগুলো করবে, এরা হচ্ছে অন্ধকারের প্রাণী। এগুলো আলোতে আসবে না, আলোর সামনে আসবে না। কি একটা প্রাণী আছে না, আলো দেখলে সরে যায়। তো যত আলো হবে এই অন্ধকারের প্রাণীগুলো তত নিজেদের মুখ লুকাবে। তো তারপরও আমি যেটা বলছি, আমাদের দলের তরফ থেকে একটু আমি বলে নিই, সেটা হলো আমরা মোর দেন 7,000 মানুষকে কিন্তু আমরা দল থেকে আমরা কিন্তু বহিষ্কার করেছি, স্থায়ী বহিষ্কার করেছি। এমনকি পার্টির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তাকেও শোকজ করেছে কোনো বক্তব্যে। আমার সিমিলার লেভেলে ভাইস চেয়ারম্যান আছেন, তাদেরকে সতর্ক করা হয়েছে। এরকম নাকি যে দিনের বেলা বহিষ্কার, রাতের বেলা নিয়ে নিলেন, এরকম নাকি? নট অ্যাট অল। আমি শুধু তারেক রহমান সম্পর্কে একটা কথা বলতে চাই, হি ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ লিডার এবং একেবারে আধুনিক মনস্ক। আমি তো আরেকটু আগের তোমাদের ভাবনা চিন্তার সাথে আমাদের ইয়াং জেনারেশনদের ভাবনা চিন্তার সাথে ওনার ভীষণ মিল আছে, এবং উনি রিয়েলি একটা গুড গভর্নেন্স দিতে চান। এবং এরা যেভাবে ভাবে, আমাদের ইয়াং জেনারেশন যেভাবে ভাবে, তাদের রাষ্ট্রচিন্তা, সমাজ নিয়ে তাদের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা যেটা আছে, আমি মনে করি না যে তারা খুব হতাশ হবে। আমি মোটেই মনে করি না, বরং আমি মনে করি যে তিনি অনেক মানে আমরা আগেও তো শাসন ছিল, এই যুগের দাবি তো তাই। আমি কি পুরোনোটাই ধরে থাকবো? আমি যে পাঞ্জাবিটা পরে আসছি, এটারও তো একটা আছে, এটা একসময় ওল্ড হয়ে যাবে, মানে ডিজাইনটা ওল্ড হয়ে যাবে। যদি এটা ওল্ড ডিজাইনই, সেটা আলাদা কথা, কিন্তু আরও ওল্ড হয়ে যেতে। আমাদের নতুন ধারণা, নতুন ভাবনাগুলো, সময়ের উপযোগী ভাবনাগুলোকে ভাবতে হবে। আমাদের ছেলে মেয়েদের ভাবনাগুলো ভাবতে হয়। যেমন আমার বাচ্চা, আমার মেয়ে যখন বলে বাবা এটা করো না, বা এইভাবে আমাকে অনেক সময় বলে বাবা ইউ আর এ পাবলিক ফিগার, তো তোমার কথাবার্তার মধ্যে, বিহেভিয়ার মধ্যে মানে কোনোভাবেই যেন মানুষ ত্রুটি খুঁজে না পায়। এই যে আমার মেয়েটা তো তোমাদের জেনারেশনের এই বয়সে, মানে তারা এইভাবে ভাবে। তা আমি বাবা হিসেবে কিন্তু আমি রিসিভ করি বিষয়টা, অফকোর্স যেন তো ভালো বলছে, তাই না? তো সেজন্য তোমাদের আমি মনে করি না তো তোমরা খুব হতাশ হবে আমাদের পার্টির তরফ থেকে। আমাদের পার্টিকে যিনি নেতৃত্ব দিচ্ছেন, আগামী নির্বাচনে তিনি ভালো প্রার্থী দেবেন, মানে যাদের স্টিগমা আছে
আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আমাদেরকে শেষ করতে হচ্ছে অনুষ্ঠান। আমরা একদম ছোট করে এক লাইনে শুনতে চাই, কেমন দেখতে চান পরবর্তী নির্বাচনটা? আসলে আমরা স্লোগানটা সবসময় দিছি, যার ভোট যাকে দেব, যাকে খুশি তাকে দেব। আমার ভোটটা আমি দিতে গিয়ে যাতে কেউ না আসে না তোমাদের ভোট দেওয়ার দরকার নেই। যেমন একটা বিষয় দেখেন, নির্বাচন কমিশনার প্রধান বলছে যে আওয়ামী লীগের লোক ভোট দিতে পারবে, কিন্তু এই যে ফরিদপুরে বোধহয় ওই থানাটায় যে আজাদ সাহেব যেখানটা ওখানে তাকে ক্যাম্পিং করতে গিয়ে তার লোককে পিটাই দিয়ে দিল। তাহলে এই ক্যাম্পিং করতে গিয়ে পিটাচ্ছেন, ভোট দিলে কি যে করবে এটা তো এখনো ঠিক না, তাই না? ফলে যে সমস্ত বড় পার্টি ক্ষমতা যাওয়ার জন্য উদ্গ্রীব, তারা তো ক্ষমতা যাবে না রে ভাই। ফলে তাদের দায়িত্ব হচ্ছে ভোটটাকে সুষ্ঠু করার জন্য কোনো জায়গায় যাতে এরকম ঘটনা না ঘটে, ভোট সুষ্ঠু করতে এমন কোনো ঘটনা যেন না ঘটে, এমন চিন্তা ভাবনা কি রাখছে কিনা বড় দল? নিশ্চয়ই সেটা না রাখলে মনে করবেন পিপল রিজেক্ট করবে। ভোটের মালিক তো রাজনৈতিক দল না, ভোটের মালিক হচ্ছে জনগণ, সোজা কথা। তিনি কোন প্রার্থীকে বেছে নেবেন অ্যাবসলিউট এটা তার চয়েস। সুতরাং আমাকে আমার জনগণের সামনে আমাকে সেভাবে প্রেজেন্ট করতে হবে সো দ্যাট মানুষ যাতে আমার প্রতি আস্থা রাখে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন এবং নাজমুল হক প্রধান, আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং শিক্ষার্থীদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর প্রশ্নের জন্য। ZSRM প্রেজেন্স মিট দ্য পিপল আজকে এ পর্যন্তই। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।